এই বাংলাদেশের তাওহীদ জনতাকে নিয়ে সেই জনসাধারণ মনকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ওই মাস যখন দেওয়া হলো নারায়ণগঞ্জের মুরব্বীদেরকে নিয়ে, আল্লামা আব্দুল আওয়াল সাহেবকে নিয়ে লক্ষ লক্ষ মানুষের লং মার্চ নিয়ে ঢাকাতে সামিল হয়েছিল। ৫ মে ৭৫-এ হেফাজত ইসলাম বাংলাদেশের উপরে যে নরকীয় গণহত্যা চালানো হয়েছিল, সেখানেও মাওলানা ফেরদৌসের সশরীরে ভূমিকা ছিল ঈর্ষণীয়। এরপরে শুরু হয়ে গেল মামলা হামলা। মাওলানা ফেরদৌসের নামে হেফাজতের ৫ মের শাপলা চত্বরের নরকীয় হত্যাকাণ্ডের পূর্বে একটি মামলাও ছিল না। আজকে ২০২৪ সালে তার নামে ৪৩টি মামলা। কয়টা মামলা? একের পর এক মামলার পর মামলা থেকে দেওয়া হয়েছে, জেলখানা নেওয়া হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, কিন্তু হেফাজত ইসলামের এই কাণ্ডারি মাওলানা ফেরদৌসের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারে না। আপনারা সাক্ষী, বিগত ১৫ বছরে হেফাজতের নামে, উলামা পরিষদের নামে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সবগুলো নেতৃত্বে ছিলেন মাওলানা ফেরদৌসুর রহমান। কিন্তু একবারে দুঃখভরিতমের বিষয়, দেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার আগ মুহূর্তে নিজের জীবনের ভয়, পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকিতে রেখে নিজের ৪৩টি মামলার খানিক গলায় রশি নিয়ে মাওলানা ফেরদৌস এই গণবিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। ৪ই আগস্ট জেটি মসজিদ থেকে মিছিল নিয়ে তিনি চাষারাতে এসেছিলেন, ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রামেও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। কিন্তু আজকে যাদেরকে ১৫ বছরে পাওয়া যায় নাই, যাদেরকে ১৫ বছর খুঁজে পাওয়া যায় নাই, ইন্দুরের গর্তের ভিতরে লুকিয়েছিল, আজকে যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের এই পতনের সুযোগে তারা সেই মাওলানা ফেরদৌসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র নারায়ণগঞ্জের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্রের মাধ্যমে হেফাজতকে বিচ্ছিন্ন করা, হেফাজতকে টুকরা করা, হেফাজতকে ভাঙন সৃষ্টি করানো যাবে না, যাবে না।